সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি প্রথমে আনসারগুলো করিয়ে দিচ্ছি, তারপরে আমি চেক করে দেবো, যারা যারা আছেন তাদেরগুলো আগে চেক করব। আচ্ছা, প্রথমে ট্রান্সলেশনে আসছি, তারপরে প্রেসিতে যাচ্ছি। দেখুন প্রথমটা কি রয়েছে, গত শতাব্দীতে অনেক বড় বড় লোক বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, ছিলেন এটা কোন টেন্স বলুন তো একজন? পাস্ট টেন্স। পাস্ট কি? ট্রান্সলেশন করতে গেলে কিন্তু শুধু প্রেজেন্ট পাস্ট ফিউচার বললে কিছু হবে না। পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স হিসেবে কি হয় ফরম্যাটটা? প্রথমে হচ্ছে সাবজেক্ট হয়, তারপরে ভার্বের পাস্ট ফর্ম হয়, তারপরে অবজেক্ট হয়, তারপরে আদার্স যা থাকে সেসব হয়। তাহলে এখানে দেখুন যে আমি কি বলেছিলাম যে ভার্বকে প্রথমে ট্রান্সলেশনের সময় প্রথমে ভার্বকে চিহ্নিত করতে হবে। তাহলে এখানে জন্মগ্রহণ করা এই পুরোটা আমার হচ্ছে ভার্ব। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাই? সাবজেক্টকে। তাহলে সাবজেক্টকে কে জন্মগ্রহণ করেছিলেন বা কারা জন্মগ্রহণ করেছিলেন? অনেক বড় বড় লোক। তাহলে এইটা হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে মেনি গ্রেট মেন বা গ্রেট পিপল যা ইচ্ছা হতে পারে। এবার জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করা হচ্ছে ভার্বটা, তাহলে আমার নর্মালি ভার্বের পাস্ট টেন্স হওয়ার কথা, কিন্তু এখানে আমি লিখেছি ওয়্যার বর্ন। আপনারা বেশিরভাগই লিখেছেন কিন্তু ওয়্যার বর্ন। কেন লিখেছেন একটু বলুন তো যারা লিখেছেন, যে ওয়্যার বর্ন কেন হলো, শুধু বর্ন কেন হলো না? মানে আমার তো নর্মাল পাস্ট টেন্স ইউজ করার কথা, তাহলে আমি কেন এরকম বি ভার্বে নিয়ে এটা করি? প্যাসিভ ভয়েসে আছে তাই জন্য। হ্যাঁ, কেন প্যাসিভ ভয়েসটা হলো? ম্যাম জন্মগ্রহণ করেছিলেন। হুম, একটা কাজ কেউ যখন নিজে নিজে জন্মগ্রহণ করেনি। আচ্ছা, এটাই হচ্ছে উত্তর, এটাই খুঁজছিলাম, যে জন্মগ্রহণ তো নিজে নিজে করা যায় না, মা জন্ম দেন। তাহলে জন্ম দেওয়া কাজটা কারোর দ্বারা হচ্ছে, যেমন আমি ভাত খাই, ভাত তো আমি নিজে হাতে করে খেয়ে নিতে পারি, তাহলে আমি নিজে কর্তা, আমি নিজে কাজটা করে ফেলছি। কিন্তু জন্মগ্রহণ করা এটা কেউ নিজে নিজে করতে পারে না, এটা কারোর দ্বারা হয়। তাই এই বর্ন মানে বিয়ার বোর বর্ন মানে মেইন যে বেস ফর্মটা হয় হচ্ছে বিয়ার, বিইএআর, বিয়ার। তো এটার কখনো এই পাস্ট ফর্মটা ডিরেক্ট ইউজ করা যায় না, এখানে এটাকে প্যাসিভ ভয়েসে ওয়্যার বর্ন করা হয়েছে। এখানে যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট রয়েছে তাই ওয়্যার হয়েছে। যেহেতু জন্মগ্রহণ নিজে করা যায় না তাই এখানে প্যাসিভ ভয়েস হয়েছে। আর প্যাসিভ ভয়েস হলে কি হয়, বি ভার্ব হয়, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। বিয়ার এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বর্ন, তাই এখানে ওয়্যার বর্ন হয়েছে। আমরা মানে যে কোনো বায়োগ্রাফিতে আমরা পড়ে থাকি ওয়্যার ওয়াজ বর্ন, কিন্তু কেন হয় অনেকেই জানি না আমরা। তো এটা কিন্তু ক্লিয়ার বলে দিলাম আমি। তাহলে ঠিক হয়ে গেল, আমার সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল। এবার অবজেক্ট তো আমার নেই, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা কোনো উত্তর পাচ্ছি না, তাহলে যা আছে তাই লিখে দেব। কোথায়? ইন বেঙ্গল, বা বাংলাদেশে, ইন দ্য লাস্ট সেঞ্চুরি মানে গত শতাব্দীতে। তাহলে এটা হয়ে গেল আমার পুরো ট্রান্সলেশন। মেনি গ্রেট মেন ওয়্যার বর্ন ইন বেঙ্গল ইন দ্য লাস্ট সেঞ্চুরি। নেক্সট, রাস্তার দুই ধারে সারি সারি দোকান বসেছে, এটা অনেকের দেখলাম ভুল হয়েছে, অনেকে অন্যভাবে করেছেন দেয়ার ইজ দেয়ার আর দিয়ে। ভুল নয়, কিন্তু যেটা আমার বাংলাতে বলছে সেটাকে এক্স্যাক্ট ট্রান্সলেট করা কিন্তু হলো না দেয়ার ইজ বা দেয়ার আর দিয়ে। ট্রান্সলেশনের ক্ষেত্রে সেটা বেঙ্গলি টু ইংলিশ হোক বা ইংলিশ টু বেঙ্গলি হোক, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যেটা আছে আমাকে সেই অনুযায়ী ট্রান্সলেটটা করতে হবে, আমি ফরম্যাট চেঞ্জ করে দিতে পারি না। হ্যাঁ, এবার যদি পরীক্ষার হলে দেখেন যে না এটা তো কোনোভাবেই আমার মাথায় আসছে না কিছু, আমি এইভাবে ঘুরিয়ে করতে পারছি, তাহলে সেটা করে আসবেন, ফুল মার্কস না হলেও কিছুটা দেবে। তবে চেষ্টা করতে হবে যাতে একদম ঠিকঠাক যে সেন্সে আছে সেই সেন্সে আমরা ট্রান্সলেট করতে পারি। দেয়ার ইজ দেয়ার আর দিয়ে আমি বলে দিই, কোনো স্থানে কোনো কিছু আছে অর্থে ব্যবহার করা হয়, মানে আমার বাড়িতে 5টা আম গাছ আছে, আমার স্কুলের সামনে একটা বড় খেলার মাঠ আছে, কোনো একটা নির্দিষ্ট জায়গায় কোনো একটা কিছু আছে, এটা বোঝানোর জন্য আমরা দেয়ার ইজ দেয়ার আর ব্যবহার করি। কিন্তু এখানে দেখুন ভার্বটা কি আছে, বসেছে, তাহলে এখানে আমার তো আছে ডিরেক্টলি নেই,
যদি থাকতো তাহলে দেয়ার ইজ দেয়ার আর করতাম, তাহলে বসেছে আমাকে সেই অনুযায়ী করতে হবে। এবার এটা তো এমন নয় যে বসা মানে সিট, এটা তো দোকান বসা। দোকান বসা মানে কি, দোকানটা মানে প্রতিষ্ঠা ঠিক বলবো না যেহেতু রাস্তার ধারের দোকান, কিন্তু সেটার একটা মানে সেটা সেট আপটা করতে হয়। তো এই ক্ষেত্রে সেই জন্য কিন্তু সেট আপ ভার্বটা আনা সবচেয়ে ভালো হবে। এখানে বসা কিন্তু সিট আনা যাবে না, এখানে মানুষের বসা বা কোনো অ্যানিমালের বসার কথা বলা হচ্ছে না। তো সেই জন্য আমরা ভার্বটা আনবো কি সেট আপ। সেট আপ বাংলা মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, যেহেতু দোকানটা যেরকমই দোকান হোক না কেন তার একটা সেটিং করে নিয়ে বসতে হয়, তো সেক্ষেত্রে সেট আপটা সবচেয়ে ভালো হবে। এবার আপনারা বলুন এটা কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে বসেছে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ একদমই তাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি বলে দিচ্ছি যে ভার্বের সঙ্গে just a minute. ভার্বের সঙ্গে যদি কোথাও দেখেন তাহলে যেটা বলছিলাম যে বসেছে, তাহলে কি ভার্বের সঙ্গে এখানে কি যুক্ত আছে, এছে যুক্ত আছে। কোথাও যদি দেখেন যে ভার্বের সঙ্গে এছে, এছি বা এছ যুক্ত আছে, তাহলে বুঝে যাবেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়, সাবজেক্টের পরে বলুন কি বসে, যে কোনো একজন বলুন কি বসে, সাবজেক্টের পরে ভার্ব বসে, তারপর ভার্বের পরে কি বসে, মানে কি ভার্ব বসে? ভার্বের থার্ড ফর্ম। আর অক্সিলারি ভার্বটা কি বসে, অক্সিলারি ভার্ব হিসেবে কোনটা থাকে? হ্যাজ বা হ্যাভ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকে, প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু বসে। তাহলে রাস্তার দুই ধারে সারি সারি দোকান বসেছে, তাহলে এখানে হিসেব মতো কি বসেছে কে প্রশ্ন করুন যে কে বসেছে, সারি সারি দোকান বসেছে, তাহলে রোজ অফ স্টলস, এটা পুরোটা কিন্তু সাবজেক্ট। কখনো কখনো কোনো পরীক্ষায় কিন্তু সাবজেক্ট আইডেন্টিফিকেশন মানে একটা সেন্টেন্স দিয়ে দিল, বললো হোয়াট ইজ দ্য সাবজেক্ট, তাহলে এখানে কিন্তু আপনাদের দেখে রাখতে হবে যে এরকম কোনো ধারণা রাখবেন না যে প্রথম যে শব্দটা থাকে সেটাই সাবজেক্ট হয় বা কিছু, যেটা মানে যেটা কাজটা করছে বা যেটা সম্পর্কে বলা হচ্ছে পুরোটাই কিন্তু সাবজেক্ট। এখানে কিন্তু রোজ অফ স্টলস পুরোটাই কিন্তু সাবজেক্ট। তারপরে হিসেব মতো আমার অক্সিলারি ভার্ব হ্যাজ বা হ্যাভ আসবে, যেহেতু স্টলস হচ্ছে প্লুরাল সাবজেক্ট তাই তার সঙ্গে হ্যাভ বসেছে। কিন্তু তারপরে দেখুন বিন বসেছে, কেন বিন হয়েছে এখানে বলতে পারবেন কেউ? কেন হলো এখানে বিনটা? ম্যাম প্যাসিভে আছে বলে। প্যাসিভে আছে, কেন প্যাসিভে আছে? প্যাসিভে আছে। কেন দোকান প্যাসিভ? বসেছে, হ্যাঁ দোকান কেউ বসেছে, বসে এটাও তো কেউ সেট আপ করেছে হ্যাঁ দোকান। কারো দাঁড়া হয়েছে। হয়ে যায় না। এক্স্যাক্টলি, দোকানও নিজে নিজে বসতে পারে না, কারোর দ্বারা হয়েছে কাজটা। সেই জন্য যেখানে কারোর দ্বারা কোনো কিছু হয় মানে করাকে হওয়া করতে গেলে আমাদের প্যাসিভ ভয়েস মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হয়। বসা মানে নিজে বসে যাওয়া, আর বসানো হয়েছে মানে কারোর দ্বারা হয়েছে, সেজন্য এখানে প্যাসিভ হয়েছে। আর প্যাসিভ হয়েছে বলে প্যাসিভ ভয়েসে আমাদের কি লাগে, একটা বি ভার্ব লাগে, আর এখানে যেহেতু হ্যাভ অক্সিলারি ভার্বটা অলরেডি রয়েছে তাই বি এর থার্ড ফর্ম বসে গেছে বিন, তাহলে হ্যাভ বিন। এবার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে, বসেছে বললাম আমি সেট আপ ইউজ করার কথা, তাহলে সেট আপ আমার পুরোটাই ভার্ব, আর সেট হচ্ছে এমন একটা ভার্ব যেটার কোনো টেন্সে কোনো রকম চেঞ্জ হয় না, প্রেজেন্টেও সেট, পাস্টেও সেট এবং ফিউচারেও সেট, তাই সেট আপ বসে গেছে। তাহলে রোজ অফ স্টলস হ্যাভ বিন সেট আপ, এই পুরোটা কিন্তু ভার্ব। এবার কোথায় বসেছে, অন বোথ সাইডস অফ দ্য রোড, রাস্তার দুধারে, এভাবে কিন্তু ট্রান্সলেট করতে হবে। ভার্বটাকে নিয়েই আর কি প্রধান ফান্ডাটা হচ্ছে ভার্বটা, যে ভার্বটা কি আছে তার সঙ্গে কি যুক্ত আছে এবং সেটা কিভাবে রয়েছে, প্যাসিভ আছে কিনা অবশ্যই একবার দেখে নেবেন। তুমি এত জোরে জোরে কথা বলো কেন, এখানে এটা প্রশ্ন আছে মানে প্রশ্নবোধক, তাহলে যেখানে আমি দেখবো যে প্রশ্নবোধক রয়েছে সেখানে আমি এর আগে ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়ানোর সময় দু রকম কোয়েশ্চেনের কথা বলেছিলাম।
কোন দুরকম কোয়েশ্চেন একজন বলুন তো? WH আর DSO। WH কোয়েশ্চেন এবং ইয়েস নো, যেখানে দেখবো যে কোনো WH ওয়ার্ডের প্রয়োজন রয়েছে, যেটাকে আমরা ওই বাংলাতে ক দিয়ে থাকে, কেন, কোথায়, কবে, এগুলো আর কি, কি, আর ইংলিশে সেগুলো WH দিয়ে স্টার্ট হয়। তো সেটা যদি থাকে কোথাও, তাহলে আমাদের প্রথমেই সেই WH ওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে। WH ওয়ার্ড, তারপরে কি বসবে? তারপরে আমার অক্সিলারি ভার্ব বসবে। WH ওয়ার্ডের পরে কিন্তু ডিরেক্ট সাবজেক্ট নর্মালি বসে যাবে না, একটা এক্সেপশন কেস রয়েছে, সেটা আমি পড়িয়েছিলাম কোয়েশ্চেনিং এর সময়। যদি WH ওয়ার্ড নিজেই সাবজেক্ট হয় সেক্ষেত্রেই একমাত্র বসবে, না হলে কিন্তু WH ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে মেইন ভার্ব বসবে, তারপরে অবজেক্ট প্লাস আদার্স। তাহলে এখানে তুমি এত জোরে জোরে কথা বলো কেন, কেনর জন্য ওয়াই চলে এসছে শুরুতেই। এরপরে আসছে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, যে এখানে তুমি এত জোরে জোরে কথা বলো কেন, বলো, এটা কোন টেন্স? বলো কোন টেন্স? প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে আমার ডু, যেহেতু আমার সাবজেক্ট ইউ রয়েছে আমার ডাজ লাগবে না, তাহলে ওয়াই ডু ইউ। এবার মেইন ভার্ব হচ্ছে স্পিক, সো, এত, এত ইংরাজি হচ্ছে সো। লাউড, এটা লাউড হবে না, লাউডলি হবে। কেন লাউডলি হবে, কেন লাউড হবে না একটু বলুন তো কেউ। অনেকে লাউডও করেছেন দেখলাম, দুজন না তিনজন। এটা তো অ্যাডভার্ব হয়ে যাচ্ছে জোরে জোরে, এক্স্যাক্টলি তাই। অ্যাডভার্ব গুলো এখানে ভার্বটাকে কথা বলা, তাহলে কথা বলাটা কিভাবে হচ্ছে? জোরে জোরে। তাহলে ভার্বকে যেটা আমার কোয়ালিফাই করে তাকে তো আমরা বলি অ্যাডভার্ব। তাহলে লাউড তো আমার অ্যাডভার্ব নয়, লাউড তো অ্যাডজেক্টিভ, আর অ্যাডভার্ব হচ্ছে লাউডলি। তো সেই জন্য আমার এখানে লাউডলি বসবে, লাউড হলে কিন্তু হবে না। আমরা এমনি অনেক সময় কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে বলিও যে ওয়াই ডু ইউ স্পিক সো লাউড, কথায় শুনতে ঠিক আছে কিন্তু খাতায় লিখবো না, ওয়াই ডু ইউ স্পিক সো লাউডলি এভাবেই লিখবো। আর জোরে জোরে দুবার আছে বলে কিছু ডিফারেন্সিয়েট করার কোনো দরকার নেই, আর শুধু লাউডলি লিখলেই হবে। সে দৌড়াতে দৌড়াতে চলে গিয়েছিল, তাহলে এখানে এখানে দেখুন একটা কনসেপ্ট আমি আগের দিন পড়িয়েছিলাম, যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে এখানে কোন কি ধরনের ভার্ব কোনটা রয়েছে একজন বলুন তো। বর্ণালী ম্যাডাম বলুন, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কোনটা রয়েছে? দুটোই রয়েছে ম্যাডাম। হ্যাঁ, কোনটা কি ভার্ব, মানে পয়েন্ট করে বলে দিন। দৌড়াতে দৌড়াতে নন ফাইনাইট ভার্ব, আর চলে গিয়েছিল ফাইনাইট ভার্ব। এক্স্যাক্টলি। তাহলে এখানে কারণ সে চলে গিয়েছিল, এটা দিয়ে কিন্তু আমার সেন্টেন্সের অর্থ কমপ্লিট হয়ে গেল। তাহলে এই চলে গিয়েছিল, চলে যাওয়া, এটা আমার ফাইনাইট ভার্ব, মানে এটা দিয়ে আমার সেন্টেন্স কমপ্লিট হচ্ছে। কিন্তু আমি যদি বলি সে দৌড়তে দৌড়তে, সেন্টেন্স কমপ্লিট হলো না। আর যা দিয়ে সেন্টেন্স কমপ্লিট হয় না তাকে আমরা বলি অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট। তাহলে আমি সাবজেক্টের পরে যে ভার্বটাকে বসাবো সেটা কিন্তু অবশ্যই ফাইনাইট ভার্বকেই বসাবো। এবার চলে গিয়েছিল, যদি ভার্বের সাথে এ ছিল, এ ছিলে, এ ছিল, এ ছিলে, এ ছিলাম, এগুলো যদি থাকে তাহলে কিন্তু সেটা হয় পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট। আবার কোথাও কিন্তু শুধু ল থাকলেও সিম্পল পাস্ট হয়। এবার সেটা আপনাদের একটু দেখে নিতে হবে, যদি সিঙ্গেল সেন্টেন্স থাকে তো ঠিক আছে, আর না হলে কনটেক্সটটা কি আছে একটু দেখে নিতে হবে। এখানে সে দৌড়াতে দৌড়াতে চলে গেল, এটা যদি আমি বলি তাহলেও কিন্তু আমাকে পাস্ট ইনডিফিনিটিভ করতে হবে। গেল মানে গিয়েছিল সেই হিসেবেই কিন্তু করতে হবে, কারণ গেল মানে গেল কথাটা। হ্যাঁ বলুন। ম্যাম এটা পারফেক্ট হবে না, পাস্ট পারফেক্ট? না, কোনটা? এই চলে গিয়েছিল যেটা। না, এ ছিল থাকলে তো পারফেক্ট হবে না। পাস্ট পারফেক্ট কখন হবে?
যখন দুটো ইনসিডেন্ট থাকবে এবং তার মধ্যে দেখানো হবে দুটোই পাস্টের ইনসিডেন্ট, একটা বেশি পাস্টে ঘটেছে, এরকম যদি থাকে তখন সেখানে পাস্ট পারফেক্ট আমরা ইউজ করব। নর্মালি সে চলে গিয়েছিল, আমি ভাত খেয়েছিলাম, মানে পাস্টে আমি ভাত খেয়ে নিয়েছিলাম, কোনো এক সময় আমি ভাত খেয়েছিলাম, মানে ঘটনাটা ঘটে গেছে, এখানে পারফেক্টের কোনো ব্যাপারই নেই। পারফেক্ট টেন্স আমরা তখন ব্যবহার করি যখন কোনো, নর্মালি আর কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোনো একটা ঘটনার রেশ অলরেডি রয়ে গেছে, মানে ঘটনাটা ঘটে গেছে কিন্তু তার এফেক্টটা আমরা এখনো ভুগছি, এরকম হলে আমরা ব্যবহার করি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট করতে গেলে এটা অবশ্যই মাথায় রাখবেন যে দুটো ইনসিডেন্ট হয় সেন্টেন্সে বলা থাকবে, বা ডিরেক্ট না বলা থাকলেও সেন্টেন্সে ইমপ্লিকেশন থাকবে যে দুটো ঘটনা ঘটেছে, মানে এটা হচ্ছে একটা ইনসিডেন্ট, আচ্ছা ধরে নিলাম আমি ওয়ান, ইনসিডেন্ট টু, আমি দাঁড়িয়ে আছি এখানে, এটা হচ্ছে প্রেজেন্ট, আমি প্রেজেন্টে দাঁড়িয়ে দুটো পাস্ট ইনসিডেন্টের কথা বলছি, সেই ক্ষেত্রে বেশি পাস্ট যে ইনসিডেন্টটা হবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট, এবং সেকেন্ড যেটা থাকবে সেটাতে আমরা ব্যবহার করব পাস্ট ইনডিফিনিট, মানে দুটো পাস্টের ইনসিডেন্টের মধ্যে কোনো ঘটনা আগে ঘটেছিল। যেমন আমরা কমন যেটা ব্যবহার করি, এটা সব জায়গায় দেখবেন যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। ডাক্তার আসার পূর্বে, বলুন আপনি এখানে কোন ঘটনাটা আগে হয়েছিল? রোগীটি মারা গেল। রোগীটির মারা যাওয়া আগে হয়েছিল, তাহলে আর দুটো ঘটনা পাচ্ছি তো, একটা হচ্ছে ডাক্তার আসা আর একটা রোগীর মারা যাওয়া। তাহলে আপনি বলুন এবার কি হবে? The patient had died before the doctor arrived. হ্যাঁ, একদমই ঠিক আছে। তাহলে এখানে দুটো ঘটনা, একটা ডাক্তারের আসা আর একটা হচ্ছে রোগীর মারা যাওয়া, দুটোই কিন্তু পাস্টে ঘটেছে, গেল মানে রোগীটি মারা চলে গেছে, আর ডাক্তারও চলে এসেছে, মানে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেছে। আমি এই প্রেজেন্টে দাঁড়িয়ে ঘটনাটা যখন বলছি তখন দুটো ঘটনাই আমার কাছে পাস্ট, যেটা বেশি পাস্ট তার সঙ্গে হচ্ছে আমি পাস্ট পারফেক্ট ব্যবহার করব, মানে হ্যাড ডাইড বললেন যেটা, সেটা পাস্ট পারফেক্ট ব্যবহার করব। আর তুলনামূলক যেটা প্রেজেন্টে, মানে যেটা ইনসিডেন্ট টু আমার, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে পাস্ট ইনডিফিনিট। অন্তত যদি এখানে যেমন দুটো ঘটনা বলা রয়েছে, অন্তত যদি কোনো ইমপ্লিকেশন থাকে যে একটা ঘটনা আগে ঘটে গেছে এই ঘটনাটার সাথে রিলেটেড, সেরকম কিছু থাকলে তবেই আমরা পাস্ট পারফেক্টে যাব। নর্মালি সে তার বাড়িতে গিয়েছিল, আমি স্কুলে গিয়েছিলাম, তো এগুলোর ক্ষেত্রে তো পারফেক্টের কোনো ব্যাপারই নেই, সিম্পল পাস্ট টেন্স। তাহলে যেটা বলছিলাম, সে দৌড়াতে দৌড়াতে চলে গিয়েছিল, তাহলে সাবজেক্টে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স, সাবজেক্টের পরে আমার ভার্বের পাস্ট ফর্ম লাগবে, চলে যাওয়া হচ্ছে গো, তার পাস্ট ফর্ম ওয়েন্ট হয়েছে, বা চলে গিয়েছিল এখানে ওয়েন্ট অ্যাওয়ে লেখা আছে, কেউ যদি ওয়েন্ট লেখেন তাতেও কোনো ক্ষতি নেই। এবার দৌড়াতে দৌড়াতে এরকম যদি কিছু দেখেন যে সে হাসতে হাসতে চলে গেল, সে দৌড়াতে দৌড়াতে আসলো, এইরকম আর কি একটা ভার্বের রিপিটেশন, এরকম যদি দেখেন তাহলে বুঝবেন সেটা নন ফাইনাইট ভার্ব এবং এটি একটি জিরান্ড। তো সেখানে আমরা কি ব্যবহার করব, আমি আগের দিন বলেছিলাম সেই ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করব। তাহলে হি ওয়েন্ট অ্যাওয়ে রানিং, দৌড়াতে দৌড়াতে, খেলতে খেলতে, হাসতে হাসতে, যে কোনো অসমাপিকা ক্রিয়া যদি এরকম দুবার করে ব্যবহার হয় তাহলে সেখানে সেটার সঙ্গে আইএনজি যুক্ত করবেন। আর এই রানিং এর আগে বা এইভাবে ব্যবহার করার আগে কোনো প্রিপোজিশন দেওয়ার কোনো দরকার নেই, বাই বা এই ধরনের কিছু অনেকে লিখেছেন দেখলাম, কোনো দরকার নেই, হি ওয়েন্ট অ্যাওয়ে রানিং, সে দৌড়াতে দৌড়াতে চলে গেল। এটা বুঝতে কারো অসুবিধা নেই তো? এই কনসেপ্টটা সবাই বুঝেছেন তো, এই রানিং কেন হলো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এটি একটি চমৎকার দৃশ্য বটে, এটা খুবই সহজ। এই বটে শব্দটার যদি অর্থ কারো না জানা থাকে ইংলিশটা, তাহলে একটু অসুবিধা হতে পারে। আপনারা ইয়েস দিয়ে করেছেন দেখলাম একজন, আর একজন নো ডাউট দিয়ে করেছেন, কিন্তু ওগুলো দিয়ে ওই যেটা বললাম যে যদি মনে না পড়ে তাহলে লিখতে পারেন, কিন্তু ফুল মার্কস কখনোই পাওয়া যাবে না। বটে ইংরাজি হচ্ছে ইনডিড, এই শব্দটা মাথায় রাখবেন, এমনিও অনেক সময় অনেক প্যাসেজে পাবেন কথাটা। তাহলে
এটি একটি চমৎকার দৃশ্য। এখানে দেখুন, এখানে কারণ মনে হচ্ছে কি যে এখানে ভার্ব কোনটা, এখানে তো ভার্বই নেই, কোনো কাজ করাই বোঝাচ্ছে না বা কিছু না, মনে হচ্ছে কারো? কারো যদি মনে হয় একদম নিঃসংকোচে বলুন, কোনো অসুবিধা নেই। তাহলে কেউ একজন বলুন এখানে ভার্বটা কি, বাংলাতে এখানে হয় ভার্বটাকে এটি বলুন। is হয়। auxiliary আছে তো is। অক্সিলারি কি আছে এখানে বলুন তো, অক্সিলারি ভার্বের কথা কোথা থেকে আসছে এখানে বলুন। আছে হ্যাঁ, ইজটা আছে তো। ইজ কি সবসময় অক্সিলারি ভার্ব হিসেবেই ব্যবহার হয়? না ওটা বি না, হ্যাঁ, ইজ, এম, আর, ডু, ওয়াজ, ওয়্যার বা বাদ বাকি যেগুলো শ্যাল বি, উইল বি, এগুলো কোনোটাই কিন্তু শুধুমাত্র অক্সিলারি ভার্ব নয়। মানে এগুলো কিন্তু সরি শ্যাল বি, উইল বি ওটা অক্সিলারি হিসেবেই হয়, কিন্তু ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার এগুলো কিন্তু নর্মালি আর কি যে হয় অর্থে এবং আমার বাদবাকি আছে অর্থে। ইজ, এম, আর, ইজ, এম, আর এগুলো কিন্তু হয় অর্থে, হয় বা ছিল এই অর্থে, ওয়াজ, ওয়্যার হলে ছিল এই অর্থে ব্যবহার হয়। আর হ্যাজ, হ্যাভ এটা কিন্তু কোনো কিছু অধিকারে আছে অর্থে ব্যবহার হয়। এক্ষেত্রে কিন্তু এই দুটো ক্ষেত্রে যদি ব্যবহার হয় তাহলে কিন্তু এগুলো অক্সিলারি ভার্ব নয়। অক্সিলারি ভার্ব কখন এগুলো অক্সিলারি হবে, যখন কোনো একটা কাজ করা, যেমন সে হাসছে, মানে হাসাটা এখানে মেইন ভার্ব, কিন্তু হাসছে এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্সে আছে তাই কন্টিনিউয়াস টেন্সের রুল অনুযায়ী আমি ইজটাকে নিয়ে চলে যাব। হি ইজ লাফিং, তাহলে এখানে লাফটা হচ্ছে মেইন ভার্ব এবং ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কিন্তু আমি যদি বলি সে একটি ভালো মেয়ে, তাহলে সে একটি ভালো মেয়ে, এখানে এটার মানে কি, সে হয় একটি ভালো মেয়ে, এখানে তো কোনো কাজ করা বোঝাচ্ছেই না, বোঝাচ্ছে তো হওয়া, তাহলে শি ইজ ব্যবহার করব, সে হয়, এ শি ইজ আ গুড গার্ল। এখানে কিন্তু ইজটা কখনোই অক্সিলারি ভার্ব কিন্তু নয়, এখানে ইজটা মেইন ভার্ব, এটা একটা বি ভার্ব হিসেবে এখানে বসেছে। এগুলো অক্সিলারি হিসেবেও হতে পারে, মেইন ভার্ব হিসেবেও হতে পারে, সেটা ডিপেন্ড করবে সেন্টেন্সের ওপরে। যেমন এটি একটি চমৎকার দৃশ্য বটে, তার মানে এটি হয় একটি চমৎকার দৃশ্য, তাহলে ইট ইজ আ স্প্লেন্ডিড সাইট। এই অবধি বুঝতে তো কারো অসুবিধা হওয়ারই কথা নয়। আর বটের জন্য আমরা ইনডিড শব্দটাকে ব্যবহার করব। ইজ, এম, আর দেখলে কখনো ভাববেন না সঙ্গে সঙ্গে যে সেটা অক্সিলারি ভার্ব, দেখবেন সেটা কি হিসেবে ইউজ হয়েছে সেন্টেন্সে। তারপরে ব্যাপারটা এখন আমার হাতের বাইরে, তার মানে কি ব্যাপারটা এখন হয় আমার হাতের বাইরে, এখানেও দেখুন সেই বি ভার্ব ইউজ হয়েছে। তাহলে ব্যাপারটা কি আমার হাতের বাইরে, ব্যাপারটা দ্য ম্যাটার এটা হচ্ছে সাবজেক্ট, হয় ইজ, এখন নাও, আমার হাতের বাইরে। এবার বিয়ন্ড মাই হ্যান্ডস বা আউট অফ মাই হ্যান্ডস এই কথাগুলো অনেকে ব্যবহার করেছেন, কিন্তু হাতের বাইরে মানে কি, আমি এটাকে কন্ট্রোল করতে বা নিয়ন্ত্রণ করতে পারবো না, মানে আমার নিয়ন্ত্রণের বাইরে। তো এখানে কিন্তু হাতের জায়গায় মানে হ্যান্ডের জায়গায় কিন্তু আমরা কন্ট্রোল শব্দটা ব্যবহার করতে পারি, আর বাইরে বা অতীত এই হিসেবে আমরা বিয়ন্ড ব্যবহার করি। বিয়ন্ড মাই কন্ট্রোল বা আউট অফ মাই কন্ট্রোল লিখলেও কোনো অসুবিধা নেই। আউট অফ মাই হ্যান্ডস লিখলেও নাম্বার পাওয়া যাবে, কিন্তু কন্ট্রোল লেখাটাই ভালো, কারণ সেন্সটা এখানে হাতের সেন্সটা হচ্ছে কন্ট্রোল মানে নিয়ন্ত্রণের সেন্স, সেই জন্য এখানে কন্ট্রোল ব্যবহার করা ভালো হবে। দ্য ম্যাটার ইজ নাও বিয়ন্ড মাই কন্ট্রোল বা দ্য ম্যাটার ইজ নাও আউট অফ মাই কন্ট্রোল। সে 5 দিন ধরে জ্বরে ভুগছে, এটাতে অনেকেই দেখলাম ইজ ব্যবহার করেছেন। ঠিকই কথা যে ভুগছে ভার্বের সঙ্গে যদি ছি, ছে, ছ এগুলো যুক্ত থাকে তাহলে আমরা ব্যবহার করি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হিসেব মতো ঠিকই তো যে সাবজেক্টের পর ইজ, এম, আর আসার কথা ছিল, তাহলে হি ইজ সাফারিং ফ্রম ফিভার হওয়ার কথা ছিল। কিন্তু এখানে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে যদি কখনো কোনো প্রেজেন্ট বা পাস্ট যে কোনো কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে যদি কোনো সময়ের উল্লেখ থাকে, মানে কোনো একটা টাইম স্পেসিফিক কন্টিনিউয়াস টেন্স যদি হয়, যেমন 5 দিন ধরে,
7 দিন ধরে, 10 বছর ধরে, বা গত পরশুদিন থেকে, বা গত 21শে ফেব্রুয়ারি থেকে, এরকম কোনো কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে কোনো টাইমের উল্লেখ, সেটা হতে পারে যে একটা নির্দিষ্ট টাইম ধরে হচ্ছে বা কোনো একটা নির্দিষ্ট দিন থেকে হচ্ছে, যেটাই হোক না কেন, যদি কন্টিনিউয়াসের সাথে এই টাইমের উল্লেখটা থাকে, সেখানে আমরা ব্যবহার করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস টাইম। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস টাইম, এটা যদি কোথাও কোনো সেন্টেন্সে দেখতে পান তাহলে বুঝে নিতে হবে যে সেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর এগুলো কিন্তু এমনিতেও দেয়, যে নর্মাল আর কি পরীক্ষাতে এই ফিল ইন ব্ল্যাঙ্কস হিসেবে এই যে হ্যাজ বিন সাফারিং এই জায়গাটায় এটা ব্ল্যাঙ্ক দিয়ে দেবে, আর সাফার ভার্বটা ব্র্যাকেটে দিয়ে দেবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব। সেখানে যদি ইজ সাফারিংও অবশ্যই অপশানে থাকবে, পড়লে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ কি 5 দিন ধরে কথাটা আছে। তাহলে হলো হচ্ছে এটা আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফরম্যাটটা একবার দেখে নিন। সাবজেক্ট বসবে প্রথমে, আর এর অক্সিলারি ভার্ব হিসেবে বসে হ্যাজ বিন বা হ্যাভ বিন। হ্যাভ বিন, এটাই হচ্ছে কন্টিনিউয়াসের সাথে এর পার্থক্যটা। প্লাস ভার্বের আইএনজি যেরকম কন্টিনিউয়াসে বসে সেরকম, প্লাস অবজেক্ট প্লাস আদার্স যা হয় তাই। ডিফারেন্স কন্টিনিউয়াসের সঙ্গে হচ্ছে এই জাস্ট অক্সিলারি ভার্বটার ক্ষেত্রে। তাহলে সে 5 দিন ধরে জ্বরে ভুগছে, এটা ট্রান্সলেট কিভাবে করব, যে হি, আর আমার অক্সিলারি ভার্ব হিসেবে হি এর সাথে যেহেতু হ্যাজ আসে তাই হ্যাজ বিন হয়ে গেল। সাফারিং, ভুগছে, এখানে তো এই ভোগাটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে ভুগছে সেই জন্য সাফারিং হয়ে গেল। সাফার মানে হচ্ছে ভোগা। এবার ফ্রম ইউজ হয়েছে, জ্বর এ, এই এ যদি কোথাও থাকে প্রিপোজিশনটা, তাহলে তো নর্মালি ইন এগুলো হয়, জেনারেলি ইন অন এগুলো হয়, কিন্তু সাফারের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু ফ্রম বসে, সেই জন্য সাফার শব্দটাকে যেখানেই দেখবেন তারপরে কিন্তু ফ্রম বসাবেন। যদি কোথাও ফিল ইন ব্ল্যাঙ্কসও থাকে প্রিপোজিশনের জন্য, অপশনে কিন্তু মানে অপশন থেকে কিন্তু ফ্রমকে চুজ করবেন। তাহলে সেই জন্য হয়ে গেল হি হ্যাজ বিন সাফারিং ফ্রম জ্বরে ফিভার ফর 5 days, মানে 5 দিন ধরে। এখানে সিন্স করেছেন একজন, সিন্স কিন্তু হবে না, এই দুটো আমার প্রিপোজিশনই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়, কিন্তু ফরটা ইউজ হয় হচ্ছে কোনো একটা টাইম স্প্যান বোঝালে, মানে ধরে বা যাবত এরকম থাকলে ফর ইউজ হয়। আর সিন্স বা ফ্রম ইউজ হয় হচ্ছে যদি থাকে থেকে, মানে যেটা বলছিলাম যে পরশুদিন থেকে, গতকাল থেকে, বা গত একটা ডেট দিয়ে এই তারিখ থেকে, যদি এরকম থাকে তাহলে আমরা সেখানে সিন্স বা ফ্রম ব্যবহার করব। আর যদি ধরে বা যাবত এই কথাগুলো থাকে তাহলে ব্যবহার করব ফর। ঠিক আছে, কারো অসুবিধা নেই তো এই পুরো কনসেপ্টে? বলুন, একজন বলুন বা কমেন্ট করুন, কিছু একটা করুন। না ম্যাম, ঠিক আছে। ওকে ওকে। নেক্সট, সে বলেছিল যে সে আমাদের বাড়ি আসবে। এখানে দেখুন একটা ক্লজ রয়েছে, মানে সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। আমরা নর্মাল যেভাবে আছে সেভাবেই ট্রান্সলেট করব। প্রথমে কি আছে, সে বলেছিল, বলেছিল, এ ছিল আছে মানে সিম্পল পাস্ট টেন্স, তাহলে হি সেইড। যে ইংরাজি হচ্ছে দ্যাট, যে সে আমাদের বাড়ি আসবে। যদি শুধু এই পার্টটাকে আমি দেখি, এটা কিন্তু WBPSI তে এসেছিল এই একই প্যাটার্নে একটা, মানে পাস্ট প্লাস ফিউচার দিয়ে। সৌরভ পাত্র স্যার আছেন তো? হ্যাঁ ম্যাম। এটা কিন্তু এসেছিল এই প্যাটার্নটা, দেখে রাখুন একটু ভালো করে। তাহলে আমি যদি নর্মালি বলি যে সে আমাদের বাড়ি আসবে, তাহলে কি হবে, হি উইল কাম, মানে এটা ফিউচারে রয়েছে তাই উইল আসার কথা। কিন্তু এটা এই যে সে আমাদের বাড়ি আসবে এই পুরো পার্টটা তো আমার সাবঅর্ডিনেট ক্লজ, আর সে বলেছিল এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, মানে যেটা প্রধান বাক্য, প্রধান খণ্ডবাক্য হচ্ছে সে বলেছিল, আর যে সে আমাদের বাড়ি আসবে এটা হচ্ছে সাবঅর্ডিনেট বা
ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমার প্রিন্সিপাল ক্লজের টেন্সটা যেটা থাকবে, যদি একবার এখানে একটা পাস্ট টেন্স চলে আসে, তারপরে সাবঅর্ডিনেট ক্লজে কিন্তু কখনো কোনো ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স কিচ্ছু আসতে পারবে না। শুধুমাত্র একটা এক্সেপশন কেস রয়েছে, যে চিরসত্য কথা। এটা আপনারা ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ করার সময় অনেক সময় দেখেন, যে শিক্ষক মহাশয় বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এবার পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা তো চিরসত্য কথা, তাই এখানে আমরা কিন্তু ব্যবহার করব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কিন্তু নর্মাল ক্ষেত্রে কিন্তু একবার যদি প্রিন্সিপাল ক্লজে পাস্ট টেন্স চলে আসে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজে কিন্তু ফিউচার বা প্রেজেন্ট টেন্স ব্যবহার করা যাবে না। তাই আমরা কি করব, উইল এর পাস্ট ফর্ম উড ব্যবহার করব। হি উড কাম টু আওয়ার হাউস, হি সেড দ্যাট হি উড কাম টু আওয়ার হাউস। উড কেন ব্যবহার হলো আশা করি সবাই বুঝতে পেরেছেন। নেক্সট দুটো, মেয়েটিকে প্রায়ই গুনগুন করে গান করতে শোনা যায়। দেখুন এখানে নর্মালি কি হয়, যে কেউ একটা কোনো একটা কাজ করছে, যে মেয়েটি প্রায়ই গুনগুন করে গান করে, এটা যদি থাকতো তাহলে কিন্তু নর্মালি মানে গুনগুন করে গান করা, এটা কিন্তু গুনগুন করা ইংরাজি হচ্ছে হাম। তো এটাকে মানে যদি কেউ না জানেন তাহলে বিভিন্নভাবে চেঞ্জ করতে হবে, কিন্তু পুরো মার্কসটা কিন্তু এই হাম শব্দটা লিখলেই পাওয়া যাবে। কিন্তু এবার আমার ব্যাপারটা মেইন কথাটা বলার হচ্ছে, যে মেয়েটি গুনগুন করে গান করে, তাহলে দ্য গার্ল হামস বা এই ধরনের কিছু লিখতাম। কিন্তু এটা রয়েছে দেখুন উল্টো ভাবে, মানে প্যাসিভ ভয়েসে রয়েছে, মেয়েটিকে গুনগুন করে গান করতে শোনা যায়। তাহলে এখানে মেয়েটি গান করে সেটা প্রধান কথা নয়, মেয়েটিকে গান করতে শোনা যায়। এবার কে শোনে সেটা লেখা নেই, কিন্তু মেয়েটিকে শোনা যায়। তাহলে এটাকে আমরা কি করব, প্যাসিভ ভয়েসের ফরম্যাটে এটাকে আমাদের ফেলতে হবে। মেয়েটিকে গুনগুন করে গান করতে শোনা যায়, তাহলে দ্য গার্ল ইজ, মানে ইজ অফেন হার্ড, মানে মেয়েটিকে শোনা যায়। প্যাসিভ ভয়েসের ফরম্যাটই তো এটা হয়, যে সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে দিতে হয়। এখানে তো মেয়েটি সাবজেক্ট নয়, এখানে মেয়েটি তো অবজেক্ট, কিন্তু সেই অবজেক্টটাকেই আমাদের শুরুতে আনতে হচ্ছে, কারণ হচ্ছে এটা প্যাসিভ ভয়েস। এবং তার প্যাসিভ ভয়েসের ফরম্যাটেই তারপরে একটা বি ভার্ব বসে, তাই ইজ নিয়ে চলে এলাম। আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, বি ভার্ব। তারপরে প্রায়ই যেহেতু আছে, তাই অফেন শব্দটা এলো, এবং তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এলো, মেইন ভার্বের পিপি। দ্য গার্ল ইজ অফেন হার্ড, গুনগুন করে গান গাইতে। এই যে এই পুরো পার্টটা দেখুন, বলেছিলাম এখানে দুটো ভার্ব আবার নিশ্চয়ই খুঁজে পাচ্ছেন আর কি, যে একটা হচ্ছে শোনা যাওয়া, শোনা, এটা একটা ভার্ব, আর গুনগুন করে গান গাইতে এটা হচ্ছে আমার কি, অসমাপিকা ক্রিয়া। তাহলে এখানে কিন্তু অসমাপিকা ক্রিয়াতে তে রয়েছে, তাই আমরা টু হাম ব্যবহার করব। ইনফিনিটিভ আমি আগের দিন বলেছিলাম, মানে সেন্টেন্স করানোর সময়, ট্রান্সফরমেশন কম্বাইন্ড ব্যাচে করানোর সময় বলেছিলাম, বা কেপি থেকে যিনি আছেন তিনিও শুনে নিন। অসমাপিকা ক্রিয়াতে যদি কোথাও দেখেন যে তে যুক্ত আছে, তাহলে সেখানে আমরা ব্যবহার করি ইনফিনিটিভ, ইনফিনিটিভ। এবং এটার ফরম্যাটটা কি হয়, টু প্লাস ভার্ব, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা। তাহলে দ্য গার্ল ইজ অফেন হার্ড টু হাম আ টিউন বা সং, একটা গান গুনগুন করতে শোনা যায়, প্রায়ই গুনগুন করে গান গাইতে শোনা যায়। তাহলে দ্য গার্ল ইজ অফেন হার্ড টু হাম আ টিউন অর সং। এখানে কিন্তু আরেকটা ফর্মুলা, আরেকটা ফরম্যাট রয়েছে, এটাও একটু শুনে রাখুন, যে কাউকে কোনো কিছু করতে দেখা বা শোনা, এটা যদি কোথাও থাকে, সেখানে কিন্তু আমার অসমাপিকা ক্রিয়ার সঙ্গে আমরা আইএনজিও যুক্ত করতে পারি। তাহলে এখানে কিন্তু টু হামের জায়গায় আমরা হামিংও করতে পারি, বাকি সব সেম থাকবে, হামিং। হ্যাঁ ম্যাম, হামিংই করেছে, এটা হামিং করলে ঠিক হবে? হ্যাঁ হবে। দ্য গার্ল ইজ অফেন হার্ড The girl- হামিং আ টিউন, বা দ্য গার্ল ইজ অফেন হার্ড টু হাম আ টিউন, দুটোই হবে। টু হামের বদলে হামিং ইউজ করতে পারি আমরা। হ্যাঁ দেখেছি কয়েকজন করেছেন। ম্যাম টিউনটা যদি না দিই তাহলে কি এটা ইনকমপ্লিট থাকবে? মানে এই যে টিউন গান তো মানে গাইতে, হাম,
গান গাই, গুনগুন হ্যাঁ করে গান গাইতে, এই যে গান গাওয়াটার জন্য আমরা টিউন বা এই গানের জন্য টিউন বা সং ব্যবহার ও করছি। আচ্ছা, গান গাইতে গুনগুন করতে যদি শুধু গুনগুন থাকতো তাহলে তাহলে শুধু হামিং হ্যাঁ দিলেই হয়ে হ্যাঁ যেত। হ্যাঁ হ্যাঁ, এই গান গাওয়ার ব্যাপারটা যেহেতু রয়েছে সেই জন্য সিং কিন্তু আর ব্যবহার করব না, যেহেতু হাম মানেই হচ্ছে গুনগুন করা, তাই আলাদা সিং ভার্বটাকে আনার আর দরকার নেই। কিন্তু যেহেতু হাম মানে গুনগুন করা, সেটা গুনগুন করে তো কথাও বলতে পারে, কিন্তু গান যে গাইছে সেটা বোঝানোর জন্য ওই গান কথাটা আনতে হচ্ছে, টিউন বা সং। দ্য গার্ল ইজ অফেন হার্ড টু হাম আ টিউন বা হামিং আ টিউন, দুটোই হবে। নেক্সট, পদে পদে সে আমাকে বাধা দেয়। বাধা দেয় নর্মাল রয়েছে, সব সময়ই দেয়, তার মানে কি সব সময় যে ঘটনাটা ঘটে সেটা তো আমার সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স নর্মাল ফরম্যাট ইউজ করব। কে বাধা দেয়? সে, হি। বাধা দেওয়া ইংরাজি হচ্ছে অবস্ট্রাক্ট, তাই অবস্ট্রাক্টস ইউজ করেছি। এবার এখানে অনেকে দেখলাম স্টপ ইউজ করেছেন। স্টপ মানে কিন্তু থামিয়ে দেওয়া, বাধা দেওয়া ঠিক হলো না। তো স্টপ লিখতেই পারেন, নাম্বারও পাবেন, হয়তো ফুল মার্কস নাও দিতে পারে। তো বাধা দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবস্ট্রাক্ট বা ইনহিবিট এই ধরনের শব্দগুলো ব্যবহার করলে ভালো হবে। তাহলে হি অবস্ট্রাক্টস মি পদে পদে, অ্যাট এভরি স্টেপ মানে পদে পদে। তো এটা হবে হি অবস্ট্রাক্টস মি অ্যাট এভরি স্টেপ। আর এভরি যেহেতু আমার বলেছি সবসময় যে এভরি সিঙ্গুলার, তাই স্টেপস কিন্তু কখনো হবে না। এটাও কারো একটা খাতায় দেখলাম, যেগুলো মনে পড়ছে আমি বলে দিচ্ছি একবারে, চেক করার সময় আর বেশি সময় লাগবে না, কারণ অনেকেরই এক ভুল হয়েছে দেখলাম। তো সেই জন্য দেখে নিন যাদের যা ভুল। আমি স্টেপ করেছি। অনেকেই, বেশ কয়েকজন দেখলাম, আমিও দুজন একজন। করেছিলাম। হ্যাঁ, তো যারা যেটা ভুল করেছেন সেটা দেখলেই বুঝতে পারছেন। তো একেবারে দেখে নিন। এভরি যেহেতু সিঙ্গুলার, এভরি, ইচ, এভরি এগুলো সব সময় সিঙ্গুলার, সেই জন্য এরপরে কোনো প্লুরাল নাউন বা সাবজেক্টকে ব্যবহার করা যাবে না। তাহলে হি অবস্ট্রাক্টস মি অ্যাট এভরি স্টেপ। এই 10টা ছিল ট্রান্সলেশন।